আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল 3.1 জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। প্রথমে জড়তা। তোমরা একটি জিনিস চিন্তা করে দেখো, তোমরা যখন সাইকেল চালাও, সাইকেল চালানোর সময় কিছুক্ষণ পেডেল করে যখন সাইকেলকে গতিশীল করো, গতিশীল করার পর পেডেল করা বন্ধ করে দিলে তারপরও সাইকেলটি চলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর থেমে যায়। থেমে যাওয়ার কারণ হলো রাস্তার ঘর্ষণ, এরপর হচ্ছে বাতাসের বাধা। যদি রাস্তা মসৃণ হয়, বাতাসের বাধা কম থাকে, সেক্ষেত্রে সাইকেলটি বেশি দূর অতিক্রম করে। আর যদি রাস্তা কম মসৃণ হয় এবং বাতাসের বাধা বেশি থাকে, সেক্ষেত্রে সাইকেলটি কম দূরত্ব অতিক্রম করে। কিন্তু এমন যদি হতো রাস্তার সাথে কোনো ঘর্ষণ কাজ করবে না এবং কোনো বাতাসের বাধা কাজ করবে না, তখন কি করতো? যদি রাস্তার ঘর্ষণ এবং বাতাসের বাধা না থাকে, তাহলে সাইকেলটি সমবেগে গতিশীল থাকতো। অর্থাৎ তুমি যখন পেডেল করা বন্ধ করে দাও, তখন যে বেগ ছিল ওই বেগে চিরকাল যেতে থাকতো। কিন্তু এর উপর ঘর্ষণ বল কাজ করে, বাতাসের বাধা কাজ করে, এই কারণে থেমে যায়। আবার একটি স্থির সাইকেলকে যদি পেডেল করা না হয় অথবা অন্য কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে সাইকেলটি চিরকাল স্থির থাকবে। আর এই বিষয়টা হচ্ছে জড়তা। অর্থাৎ যদি বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকে। তাহলে জড়তার সংজ্ঞায় আমরা কি লিখব? জড়তার সংজ্ঞায় লিখব, বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা, তাই হলো জড়তা। এখন এই জড়তা থেকে আমরা বলের ধারণাও পাই। কিভাবে বলের ধারণা পাই? স্থির বস্তু কখন গতিশীল হয়? যখন বল প্রয়োগ করা হয়। আবার গতিশীল বস্তু কখন স্থির হয়ে যায় অথবা গতির পরিবর্তন করে যখন বল প্রয়োগ করা হয়। অর্থাৎ বল হলো যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাই হলো বল। এরপর নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র মূলত জড়তাকে ব্যাখ্যা করে। প্রথম সূত্রে বলা হয়েছে, বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আর তোমরা জানো যে বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি হলে সমবেগ দ্বারা বোঝায় একই দিকে এবং একই বেগে, অর্থাৎ বেগের মান এবং দিকের কোনো পরিবর্তন হবে না। এর মানে হলো বস্তুটি একটি সরল রেখা বরাবর চলতে থাকবে। জড়তা। এদিকে জড়তার সংজ্ঞা দেওয়া আছে। জড়তার সংজ্ঞা অলরেডি তোমাদের বলেছি আমি। বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যই হচ্ছে জড়তা। এখান থেকে সৃজনশীলের খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, গাড়ি চলতে শুরু করলে আমরা পিছনের দিকে ঝুঁকে যাই কেন? এর কারণ হচ্ছে জড়তা। আমরা যখন গাড়িতে বসে থাকি, আমাদের শরীরের নিচের অংশ অর্থাৎ পা এবং কোমর, এই অংশটুকু গাড়ির সাথে অথবা গাড়ির সিটের সাথে লেগে থাকে। কিন্তু আমাদের শরীরের উপরের অংশ, মাথা এবং কাঁধ, এই অংশগুলো গাড়ির সাথে লেগে থাকে না। যখন গাড়ি চলতে শুরু করে, তখন গাড়ির এই নিচের অংশ এবং গাড়ির সিট, এই দুইটি সামনের দিকে চলে যাবে। কিন্তু আমাদের মাথা এবং কাঁধ জড়তার কারণে যেখানে আছে সেখানেই থাকার চেষ্টা করবে। তাহলে যা হবে, পা সামনের দিকে চলে যাবে কিন্তু মাথা যেখানে আছে সেখানেই থাকবে। ফলে আমরা পিছনের দিকে ঝুঁকে যাই। ঠিক এর বিপরীত ঘটনা ঘটে যখন একটি চলন্ত গাড়ি থেমে যায়। যখন গাড়ি গতিশীল থাকে, গাড়ির সাথে গাড়িতে বসা মানুষটিও গতিশীল থাকে। কিন্তু যখন গাড়িতে ব্রেক করা হয়, তখন গাড়ির বেগ কমে যায় অথবা গাড়ি থেমে যায়। গাড়িতে বসা মানুষটির শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে বলে শরীরের নিচের অংশটা বেগ কমে যায় অথবা থেমে যায়।
কিন্তু যেহেতু গাড়িটি গতিশীল ছিল, তার সাথে মানুষটিও গতিশীল ছিল, তাই শরীরের উপরের অংশ কোনো কিছুর সাথে লেগে না থাকায় উপরের অংশ জড়তার কারণে সামনের দিকে যেতে থাকে, কিন্তু নিচের অংশ থেমে যায়। এই কারণে মানুষটি সামনের দিকে ঝুঁকে যায়। আশা করি বুঝতে পেরেছ। এখান থেকে দুইটি কোশ্চেনই হতে পারে, যে চলন্ত গাড়ি হঠাৎ করে থেমে গেলে মানুষ সামনের দিকে ঝুঁকে যায় কেন, অথবা গাড়ি হঠাৎ করে চলতে শুরু করলে মানুষ পিছনের দিকে ঝুঁকে যায় কেন। এদিকে দুইটি গ্রাফ দেওয়া আছে, একটি হচ্ছে সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, আর একটি হচ্ছে সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। প্রথম অংশে সময়ের সাথে অবস্থানে কোনো পরিবর্তন ছিল না, পরের অংশে সময়ের সাথে অবস্থানে পরিবর্তন হয়েছে। আর অবস্থানে পরিবর্তন হলে সেক্ষেত্রে বেগও আছে। ঠিক একইভাবে এদিকেও প্রথমে সমবেগ ছিল, তারপর সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হয়েছে। তার মানে বলা যায় প্রথম অংশটুকু, এই অংশে কোনো বল প্রয়োগ করা হয়নি, দ্বিতীয় অংশে বল প্রয়োগ করা হয়েছে, এরপর শেষ অংশে এদিকেও কোনো বল প্রয়োগ করা হয়নি, কারণ একমাত্র বল প্রয়োগ করা হলেই বেগের পরিবর্তন হয়। এরপর বল সম্পর্কে আমরা প্রথমেই বলেছিলাম, যা কোনো বস্তুর বেগের পরিবর্তন করে বা করতে চাই তাই হলো বল। বলকে আমরা স্পর্শ বল এবং অস্পর্শ বল এই দুই ভাগে ভাগ করতে পারি। যখন আমরা কোনো বস্তুকে সরাসরি ধাক্কা দেই তা হলো স্পর্শ বল, কিন্তু কোনো বস্তুকে উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় তখন তা নিচের দিকে পড়তে থাকে, এটা মূলত হয় অভিকর্ষজ বলের প্রভাবে। এখানে কোনো স্পর্শ ছাড়াই বল ক্রিয়া করে, এই কারণে এটাকে বলা হয় অস্পর্শ বল। ঠিক তেমনি চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বলও কোনো স্পর্শ ছাড়াই হয়, এই কারণে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বলও অস্পর্শ বল। মৌলিক বলের প্রকৃতি। মৌলিক বল হলো যে বলগুলো অন্য কোনো বল থেকে উৎপন্ন হয়নি। মৌলিক বলকে চার ভাগে ভাগ করা হয়: মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল সৃষ্টিজগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাই হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতর নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে তখন তাকে বলি আমরা মাধ্যাকর্ষণ বল। আর মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে আমাদেরকে টেনে রাখে এবং আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। তড়িৎচুম্বক বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই হলো তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় 10⁻36 গুণ শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল দেখার আগে আমরা দেখি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল হলো পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, তোমরা জানো যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন যে বলের কারণে নিজেদেরকে নিউক্লিয়াসে আটকে রাখে তাই হলো সবল নিউক্লিয় বল। অর্থাৎ যে বলের প্রভাবে নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে তাই হলো সবল নিউক্লিয় বল। আর দুর্বল নিউক্লিয় বল হলো যে বলের প্রভাবে নিউক্লিয়াসে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ যে বলের প্রভাবে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় তাই হলো দুর্বল নিউক্লিয় বল। এরপর হচ্ছে মৌলিক বল সমূহের পাল্লা বা রেঞ্জ, অর্থাৎ এই বল সমূহ কত দূর পর্যন্ত কাজ করতে পারে। মহাকর্ষ বলের রেঞ্জ হচ্ছে অসীম, অর্থাৎ মহাকর্ষ বল অসীম দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে। তড়িৎচুম্বকীয় বল এই বলের পাল্লাও হচ্ছে অসীম। দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻18 মিটার। আর সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। এরপর সাম্যতা ও সাম্যতাবিহীন বল। তোমরা যদি একটি বইকে এভাবে রশি দিয়ে বেঁধে দুই দিক থেকে টানতে থাকো, সেক্ষেত্রে একই বল দ্বারা টানলে অর্থাৎ সমান বল দ্বারা টানলে বইটি কোনো দিকেই যাবে না, যেখানে আছে সেখানেই থাকবে। এদিকে যদি 5 নিউটন, এদিকেও যদি 5 নিউটন বল দ্বারা টানা হয়, অর্থাৎ একই পরিমাণ বল প্রয়োগ করা হয় দুই দিকে, সেক্ষেত্রে কোনো দিকেই যাবে না, বইটি যেখানে আছে
ঠিক সেখানেই থাকবে, কারণ একটি বল তার বিপরীত বলকে নিষ্ক্রিয় করে দিবে। এটাকে বলা হয় সাম্য বল। কিন্তু যদি এমন হয় এদিকে 15 নিউটন আর এদিকে 5 নিউটন বলে টানা হয়, তাহলে বস্তুটি এদিকে যাবে, কারণ এদিকে বেশি বল কাজ করে আর এদিকে কম বল। এ কারণে বস্তুটি ডান দিকে চলে যাবে। এখানে যেহেতু দুইটি বল সমান নয়, এই কারণে এটাকে বলা হয় অসাম্য বল অথবা সাম্যতাবিহীন বল। ভরবেগ, কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। P = mv। P হচ্ছে ভরবেগ, m হচ্ছে ভর, b হচ্ছে বেগ। যেহেতু বেগ ভেক্টর রাশি, এই কারণে ভরবেগও ভেক্টর রাশি। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড আর ভরবেগের মাত্রা হলো mLt−1, কারণ একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কেজির মাত্রা হলো m অর্থাৎ মাস, মিটারের মাত্রা হলো l অর্থাৎ লেন্থ বা দৈর্ঘ্য, আর সেকেন্ডের মাত্রা হলো t অর্থাৎ টাইম। যেহেতু ইনভার্স আছে এই কারণে এদিকে ইনভার্স হবে। এটা হলো একক আর নিচেরটা হলো মাত্রা। তাহলে এখান থেকে বোঝা যায় যদি দুইটি বস্তুর ভর একই হয় তাহলে যে বস্তুর বেগ বেশি সেই বস্তুর ভরবেগ বেশি। আবার যখন দুইটি বস্তুর বেগ একই থাকবে, যেমন একটি ট্রাক এবং একটি সাইকেল যদি একই বেগে চলতে থাকে, সেক্ষেত্রে ট্রাকের ভর বেশি হওয়ার কারণে ট্রাকের ভরবেগ অনেক বেশি হয় আর সাইকেলের ভর কম হওয়ার কারণে ভরবেগ অনেক কম হয়। এরপর 3.5 সংঘর্ষ, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা। প্রথমেই চলো কিছু সংঘর্ষ দেখি। এখানে দুইটি বস্তু দেখতে পাচ্ছ, এদের মধ্যে যদি সংঘর্ষ হয় তখন কি ঘটবে? এই দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যে বস্তুর ভর কম, সংঘর্ষের পর ওই বস্তুর বেগ বৃদ্ধি পায়, আর যে বস্তুর ভর বেশি, সংঘর্ষের পর ওই বস্তুর বেগ হ্রাস পায়। এখন যদি আমরা দুইটি সমান ভরের বস্তু নেই, সেক্ষেত্রে কি হবে? দুইটি সমান ভরের বস্তু নিলে এবং এদের মধ্যে যদি বেগ সমান হয়, তাহলে সংঘর্ষ হলে বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে। এখন যদি এমন হয় যে কোনো একটি বস্তুর বেগ বেশি, ভর এগিয়ে থাকবে কিন্তু বেগ বেশি, এখন বাম দিকের বস্তুর বেগ বেশি এবং ডান দিকের বস্তুর বেগ কম, সংঘর্ষের পর উল্টাটা ঘটে, ডান দিকের বস্তুর বেগ বেশি হয়ে যায় এবং বাম দিকের বস্তুর বেগ কম হয়ে যায়। আবার মাঝে মাঝে এমনও ঘটতে পারে সংঘর্ষের পর দুইটি বস্তু মিলিত অবস্থায় যে কোনো একদিকে চলতে শুরু করে। এগুলো মূলত হয় ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণশীলতার জন্য। প্রথম বস্তুটির ভর যদি আমরা m1 ধরি এবং দ্বিতীয় বস্তুটির ভর যদি আমরা m2 ধরি, তোমরা বইতে দেখতে পাচ্ছ এদিকে দুইটি বস্তু আছে, প্রথম বস্তুটির ভর m1, দ্বিতীয় বস্তুটির ভর m2। প্রথম বস্তুটি u1 আদিবেগে যাচ্ছে এবং দ্বিতীয় বস্তুটি u2 আদিবেগে যাচ্ছে। এদের মধ্যে একটি সংঘর্ষ হয়, সংঘর্ষের পর এদের বেগ চেঞ্জ হয়ে যায়। তোমরা এর আগে সিমুলেশনে দেখেছো যে সংঘর্ষের আগে যে বেগ থাকে, সংঘর্ষের পরে বেগ পরিবর্তন হয়ে যায়। তাহলে সংঘর্ষের পর প্রথম বস্তুটির ভর v1, দ্বিতীয় বস্তুটির ভর যদি v2 হয়, তাহলে আমরা লিখতে পারি সংঘর্ষের আগে প্রথম বস্তুটির ভরবেগ হচ্ছে m1 u1, কারণ ভর ছিল m1 আর বেগ ছিল u1। ঠিক একইভাবে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুটির ভরবেগ হচ্ছে m2 u2, তাহলে সংঘর্ষের আগে বস্তু দুইটির ভরবেগের সমষ্টি হবে m1 u1 প্লাস m2 u2। ঠিক একইভাবে সংঘর্ষের পর প্রথম বস্তুটির বেগ হচ্ছে v1 আর ভর হচ্ছে m1, তাহলে ভরবেগ হবে m1 v1, আর দ্বিতীয় বস্তুটির ভর হচ্ছে m2, বেগ হচ্ছে v2, তাহলে
m1u1 হচ্ছে প্রথম বস্তুটির ভরবেগ, m2u2 হচ্ছে দ্বিতীয় বস্তুটির ভরবেগ, আর এদের যোগফল হচ্ছে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। সংঘর্ষের ফলে যদি কোনো শক্তির অপচয় না হয় অথবা ভরবেগের কোনো অপচয় না হয়, তাহলে আমরা এই ধরনের সংঘর্ষকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। আর স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ দুইটি সমান থাকে। তাই আমরা লিখতে পারি m1u1 প্লাস m2u2, এই অংশটুকু হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ, m1v1 প্লাস m2v2, এই অংশটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে এই দুইটা আমরা সমান লিখতে পারি যদি অন্য কোনো কারণে শক্তির অপচয় না হয়, কিন্তু বাস্তবে এটা হয় না, কারণ সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়, এসব কারণে শক্তির অপচয় হয়। আর এটাকে আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণশীলতা অথবা ভরবেগের নিত্যতা। ঠিক একইভাবে আমরা গতিশক্তির সংরক্ষণশীলতা বের করতে পারি। তোমরা জানো যে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ অফ mv²। সংঘর্ষের আগে প্রথম বস্তুটির গতিশক্তি হবে হাফ অফ m1u1², কারণ বেগ হচ্ছে u1। আর দ্বিতীয় বস্তুটির গতিশক্তি হবে হাফ অফ m2u2²। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তির সমষ্টি হবে হাফ অফ m1u1² প্লাস হাফ অফ m2u2²। এরপর সংঘর্ষের পর প্রথম বস্তুটির গতিশক্তি হবে হাফ অফ m1v1² এবং দ্বিতীয় বস্তুটির গতিশক্তি হবে হাফ অফ m2v2²। তাহলে মোট গতিশক্তি হবে হাফ অফ m1v1² প্লাস হাফ অফ m2v2²। সংঘর্ষের ফলে যদি কোনো শক্তির অপচয় না হয়, অর্থাৎ তাপ শক্তি বা শব্দ শক্তি হিসেবে শক্তি বের হয়ে না যায়, সেক্ষেত্রে সংঘর্ষের আগে মোট গতিশক্তি সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান থাকবে। তাই আমরা লিখতে পারি সংঘর্ষের আগে মোট গতিশক্তি ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট গতিশক্তি। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা অথবা শক্তির নিত্যতা। আর এখানে দুইটি সূত্র দেওয়া আছে। এই দুইটি সূত্র সংঘর্ষের পর বস্তু দুইটির বেগ বের করার জন্য প্রয়োজন হয়। v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর v2 ইকুয়াল টু v2 হচ্ছে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ ইকুয়াল টু m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এরপর নিরাপদ ভ্রমণ, বেগ ও বল। তোমরা জানো যে গতিশক্তিকে হাফ অফ mv² দিয়ে প্রকাশ করা হয়। b হচ্ছে বেগ, বেগের যেহেতু স্কয়ার তাই আমরা বলতে পারি গতিশক্তির মাঝে বেগের বর্গ রয়েছে। অর্থাৎ বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি 4 গুণ বেড়ে যায়। বেগ যদি 3 গুণ করা হয় তাহলে গতিশক্তি 3² অর্থাৎ 9 গুণ বেড়ে যাবে। বেগ যদি 4 গুণ করা হয় তাহলে 4² অর্থাৎ 16 গুণ বেড়ে যাবে। যখন দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় তখন এই গতিশক্তিটির কারণেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহীরা আঘাত পায়। কাজেই দুর্ঘটনার সময় ক্ষতি কমানোর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে গতি কম রাখা। আমাদের দেশে বেশিরভাগ দুর্ঘটনাই হয় গাড়ির গতি বেশি থাকার কারণে। তখন গাড়িকে নিয়ন্ত্রণ করাও কঠিন এবং দুর্ঘটনা ঘটার সময় অনেক শক্তি ব্যয় হয়। ধরা যাক পথে একটি অনেক ভারী পাথর বোঝাই ট্রাকের সাথে একই বেগে আসা ছোট একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? এইদিকে ছোট একটি গাড়ি আছে আর এদিকে হচ্ছে বড় পাথর বোঝাই ট্রাক। যদি এদের মধ্যে সংঘর্ষ হয়, ট্রাকের বর হচ্ছে m1 আর ছোট গাড়ির বর হচ্ছে m2। ট্রাকের বেগ যদি আমরা u ধরে নেই, গাড়িটি ট্রাকের বিপরীত দিকে যাচ্ছে, এই কারণে গাড়িটির বেগ হবে মাইনাস ইউ। কারণ তোমরা জানো বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, একদিকে প্লাস হলে তার বিপরীত দিকে মাইনাস হয়। ছোট গাড়ির বর m2, ট্রাকের বর m1 এর তুলনায় অনেক কম, সেটাকে 0 ধরে নিলে খুব বেশি ভুল হবে না, কিন্তু আমাদের হিসাবটি খুব সহজ হবে। অর্থাৎ আমরা m2 কে 0 ধরে নিব।
তাহলে আমরা দেখি সংঘর্ষের পর ট্রাকের বেগ v1 ইকুয়াল টু, তোমরা এর আগে সূত্র দেখেছো, v1 ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এখান থেকে আমরা শুধু m2 কে 0 ধরে নেব। m2 কে 0 ধরে নিলে তাহলে m1 মাইনাস m2 হচ্ছে 0 ইন্টু u প্লাস 2 ইন্টু 0 মাইনাস u ডিভাইডেড বাই m1 প্লাস m2 হচ্ছে 0। তাহলে উপরে থাকবে m1 মাইনাস 0 হচ্ছে m1, এর সাথে u থাকবে 2 ইন্টু 0 ইন্টু মাইনাস u, এতটুকু সম্পূর্ণ অংশ 0 হয়ে যাবে, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করলে সবকিছুই 0 হয়ে যায়। ডিভাইডেড বাই m1 প্লাস 0 হচ্ছে m1, তাহলে m1 আর m1 কাটা যাবে, থাকবে হচ্ছে u। এরপর b2 এর সূত্র হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m2 হচ্ছে 0, m2 মাইনাস m1, তাহলে এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস m1 u, তারপর প্লাস 2m1 u ডিভাইডেড বাই m1 প্লাস m2 হচ্ছে 0, তাহলে এদিকে থাকবে শুধু m1 u প্লাস 2m1 u, তাহলে 3m1 u ডিভাইডেড বাই m1, m1 আর m1 কাটা যাবে, থাকবে হচ্ছে 3u। তাহলে প্রথম গাড়ির শেষ বেগ হচ্ছে u এবং দ্বিতীয় গাড়ির শেষ বেগ হচ্ছে 3u। যেহেতু আমরা এই দিককে পজিটিভ ধরেছিলাম এবং এখানে b1 এবং b2 এর মান দুইটাই পজিটিভ আসছে, তাহলে আমরা যদি b1 চিন্তা করি, b1 হচ্ছে u, অর্থাৎ u বেগে এদিকে গতিশীল থাকবে। এটা যেহেতু আগেও u বেগে গতিশীল ছিল, তাই এর বেগের কোনো পরিবর্তনই হবে না, অর্থাৎ বাড়ি ট্রাকের বেগের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ছোট গাড়ির ক্ষেত্রে এর বেগ ছিল এদিক বরাবর, কিন্তু যেহেতু এখানে পজিটিভ আসছে, তাহলে বেগ হয়ে যাবে এর বিপরীত দিক বরাবর, যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিক বরাবর 3u বেগে যাবে। তাহলে এর বেগের পরিবর্তন কত হবে? 3u মাইনাস মাইনাস ইউ। এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। তাহলে বেগের পরিবর্তন 3u মাইনাস মাইনাস ইউ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3u প্লাস ইউ ইকুয়াল টু 4u। ছোট গাড়ির বেগের পরিবর্তন 4u, অর্থাৎ যে বেগে ট্রাককে আঘাত করবে ঠিক তার 3 গুণ বেগে ট্রাক থেকে দূরে ছিটকে যাবে। তাই গাড়ির বেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আর ট্রাকের মতো যে বড় গাড়িসমূহ আছে, সেই গাড়িসমূহ চলার সময় খুব সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ সংঘর্ষ হলে বড় গাড়ির কোনো ক্ষতি না হলেও ছোট গাড়িগুলোর অনেক বেশি ক্ষতি হয়। এরপর 3.6 বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র। ফুটবলের মাঠে আমরা অনেক সময়ই একজন খেলোয়াড়কে স্থির ফুটবলকে কিক করে সেটা গতিশীল করে দূরে পাঠিয়ে দিতে দেখেছি। কিক করার সময় যখন ফুটবলটি স্পর্শ করে শুধু সেই মুহূর্তটিতে ফুটবলটিতে বল প্রয়োগ করা হয়, সেই বলের কারণে স্থির ফুটবলটি গতিশীল হয়, অর্থাৎ খুব কম সময়ে বল প্রয়োগ করা হয়। কিন্তু আমরা চাইলে দীর্ঘ সময়ে বল প্রয়োগ করতে পারি। যেমন আমরা একটি ঠেলাগাড়িকে বেশ কিছুক্ষণ ঠেলে তার ভেতর গতি সঞ্চার করে তারপর ছেড়ে দিতে পারি। ঘর্ষণের কারণে থেমে না যাওয়া পর্যন্ত সেটি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে যেতে পারে। বল প্রয়োগ করে বেগের দিকও পরিবর্তন করা যায়। যেমন ক্রিকেট খেলার সময় মাঠে বলার ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে দেয়, ব্যাটসম্যান তখন ব্যাটের আঘাতে বলটিকে তার ব্যাট দিয়ে আঘাত করে বলটিকে ভিন্ন দিকে পাঠিয়ে দিতে পারে। উপরের 3টি উদাহরণে আমরা দেখেছি অল্প সময় বা বেশি সময়ের জন্য কোনো কিছুর উপর বল প্রয়োগ করে তার বেগের পরিবর্তন করা হয়েছে। আমরা আগের অধ্যায়ে দেখেছি যে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, কাজেই বলা যেতে পারে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার ত্বরণ হয়। বস্তুর উপর প্রয়োগ করা বল এবং ত্বরণের সম্পর্কটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আর নিউটনের দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যেদিকে বল প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এখানে কিন্তু বস্তুর ত্বরণ না বলে ভরবেগের পরিবর্তনের হার বলা হয়েছে। এর কারণ হলো আমরা যদি কোনো একটি বস্তুকে এই বিন্দু থেকে
এই বিন্দুতে নিয়ে যায়। অথবা মনে করো তুমি একটি সাইকেলকে ধাক্কা দিয়ে 5 মিটার দূরে নিয়ে যাবে, এটা তোমার জন্য খুবই সহজ। কিন্তু যদি বলা হয় একটি 200 কেজি বরের গাড়িকে ধাক্কা দিয়ে 5 মিটার দূরে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে সাইকেলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। কারণ হচ্ছে গাড়িটির ভর বেশি। তার মানে হলো বেশি ভরের গাড়িকে গতিশীল করতে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। অর্থাৎ বল ভরের সাথে সম্পর্কিত। এখন আসি বেগের সাথে কিভাবে সম্পর্কিত। তোমাকে যদি বলা হয় একটি সাইকেলকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে হবে, এরপর যদি আবার বলা হয় ওই একই সাইকেলকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে হবে, তাহলে কোন ক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রয়োজন হবে? অবশ্যই 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে হলে। অর্থাৎ বস্তুর বেগের পরিবর্তনও প্রযুক্ত বলে সমানুপাতিক। একই ভরের বস্তুকে বেশি বল প্রয়োগ করলে বস্তুটি বেশি বেগ প্রাপ্ত হবে, আর কম বল প্রয়োগ করলে বস্তুটি কম বেগ প্রাপ্ত হবে। এরপর হচ্ছে পরিবর্তনের হার। হার জিনিসটা কি? হার হচ্ছে একক সময়ে কতটুকু পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে। তোমাকে যদি বলা হয় একটি সাইকেলকে 5 সেকেন্ডে এই বিন্দু থেকে এই বিন্দু অর্থাৎ 5 মিটার দূরত্ব নিয়ে যেতে, সেক্ষেত্রে তোমাকে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, যদি বলা হয় 1 সেকেন্ডে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে 5 সেকেন্ডে যে পরিমাণ বল প্রয়োগ করা হতো তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বল সময়ের সাথেও সম্পর্কিত। এখন ধরা যাক একটি বস্তুর ভর হচ্ছে m, এটা u আদিবেগে গতিশীল ছিল। এরপর একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হয়, এখানে f পরিমাণ বল প্রয়োগ করা হয়। f পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটি এখানে চলে আসবে এবং v বেগ প্রাপ্ত হবে। আর বস্তুর ভর তো mই থাকবে, কারণ ভরের কোনো চেঞ্জ হবে না। তাহলে আদি ভরবেগ আমরা যদি চিন্তা করি, আদি ভরবেগ হচ্ছে যে শুরুতে যে ভরবেগ ছিল এটা হচ্ছে m u, আর শেষ ভরবেগ হচ্ছে m v। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, অর্থাৎ m v মাইনাস m u। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। এখানে ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে, কারণ বেগ একটি ভেক্টর রাশি, এটা বোঝানোর জন্য ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? একক সময়ে যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হয় সেটা, অর্থাৎ সময় দিয়ে ভাগ করতে হবে। যেমনটি আমরা করি যে 5 সেকেন্ডে যদি ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কত? 10/5 কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ সময় দিয়ে ভাগ করে নিতে হয়। সময় দিয়ে ভাগ করে নিলে তাহলে পরিবর্তনের হার পাওয়া যায়। এই কারণে এখানে সময় দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে। তাহলে আমরা উপরের লাইন থেকে m যদি কমন নেই, m কমন নিলে তাহলে থাকে m ইন্টু বি মাইনাস ইউ। m ইন্টু বি মাইনাস ইউ হলে m কে আলাদা করে লিখলে b মাইনাস ইউ বাই টি, আর b মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু হচ্ছে a। এটা তোমরা গতির চ্যাপ্টারে দেখছো। তাহলে a ইকুয়াল টু b মাইনাস ইউ বাই টি। এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ma। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ma সমানুপাতিক f। আর সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান লিখলে সেক্ষেত্রে একটি ধ্রুবক নিয়ে আসা হয়। এই ধ্রুবক হচ্ছে k, অর্থাৎ যার মানে কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় ধ্রুবক বা ধ্রুবপদ। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটি ধ্রুবপদ বা ধ্রুবক নিয়ে আসতে হয়। কিন্তু আমরা যদি m বা ভরকে কেজি দ্বারা প্রকাশ করি, a কে মিটার পার সেকেন্ড স্কয়ার দ্বারা লিখি, আর f কে নিউটন দ্বারা লিখি, সেক্ষেত্রে k এর মান সবসময় 1 হয়। k এর মান 1 হলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি f ইকুয়াল টু ma। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। আর বলের একক হচ্ছে নিউটন, মাত্রা হচ্ছে mlt ইনভার্স 2। mlt ইনভার্স 2 কিভাবে? f ইকুয়াল টু হচ্ছে ma
এম হচ্ছে ভরের একক, ভরকে লেখা হয় কেজি। আর এ হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজিকে এম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ মাস, মিটারকে এল দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ লেন্থ, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টাইম ইনভার্স 2। তাহলে মাত্র হবে এমএলটি ইনভার্স 2। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে থাকতে পারে। নিউটনের যে দ্বিতীয় সূত্রটি আমরা পাই, এই দ্বিতীয় সূত্রটি শুধু রৈখিক গতির জন্য প্রযোজ্য নয়, এটি যে কোনো ধরনের গতির জন্য প্রযোজ্য বা যে কোনো ধরনের গতির জন্য সত্য। কিন্তু তোমাদের এই বইয়ে নিউটনের দ্বিতীয় সূত্রকে শুধু রৈখিক গতিতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। অর্থাৎ আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে শুধু রৈখিক গতিই দেখব। এরপর এদিকে একটি উদাহরণ দেওয়া আছে। 5 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলো। এ নাম্বার বলেছে বল প্রয়োগের কারণে ত্বরণ কত। তাহলে এখানে এফ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 100 নিউটন, আর এম ইকুয়াল টু দেওয়া আছে 5 কেজি। আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম। এফ এর মান হচ্ছে 100 আর এম এর মান হচ্ছে 5। 100 বাই 5 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর বি নাম্বার 10 সেকেন্ড পর বেগ কত। 10 সেকেন্ড পর বেগ হচ্ছে, এখানে ইউ ইকুয়াল টু হচ্ছে 0 কারণ বস্তুটি স্থির বস্তু। ইউ ইকুয়াল টু হচ্ছে 0, এর মান পেয়েছি 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর সময় টি ইকুয়াল টু দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে আমরা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 20 আর টি হচ্ছে 10। তাহলে এ আর টি গুণ করলে 20 মিটার পার সেকেন্ড। এরপর সি, 20 সেকেন্ড পর বেগ কত। এখানে একটু খেয়াল করে দেখো যে বস্তুটিকে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করা হয়েছে, এরপর 10 সেকেন্ডের পর আর বল প্রয়োগ করা হয়নি। যেহেতু বল প্রয়োগ করা হয়নি, তাই 10 সেকেন্ডের পর বেগেরও কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ 10 সেকেন্ডে আমরা যে শেষ বেগ পেয়েছিলাম সেটাই হবে 20 সেকেন্ডে বেগ। অর্থাৎ 10 সেকেন্ড পর যে বেগ 200 মিটার পার সেকেন্ড ছিল, 20 সেকেন্ড পরও এই 200 মিটার পার সেকেন্ডই থাকবে। এরপর বলা হয়েছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম 10 সেকেন্ড ত্বরণে যায় এবং পরবর্তী 10 সেকেন্ড সমবেগে যায়। প্রথম 10 সেকেন্ড যেহেতু ত্বরণে যায়, সেক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে 0 আর টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 0-র সাথে 10 গুণ করলে 0 হবে, থাকবে শুধু হাফ অফ এটি স্কোয়ার। হাফ ইন্টু এর মান হচ্ছে 20 আর টি হচ্ছে 10 স্কোয়ার। গুণ করলে পাওয়া যাবে 1000 মিটার। অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব অতিক্রম করে। এরপর পরবর্তী 10 সেকেন্ডে সমবেগে যায়। সমবেগে যাওয়ার কারণে এখানে সূত্র পড়বে এস ইকুয়াল টু বিটি। বি এর মান হচ্ছে 200 মিটার পার সেকেন্ড ইন্টু টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 2000 মিটার। তাহলে 20 সেকেন্ডে টোটাল সরণ হবে 1000 মিটার প্লাস 2000 মিটার অর্থাৎ 3000 মিটার। এরপর ই নাম্বার বলা হয়েছে বেগ ও অতিক্রান্ত দূরত্ব গ্রাফে এঁকে দেখাও। বেগের ক্ষেত্রে আমরা চিন্তা করলে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে যায়, এই কারণে গ্রাফটি সোজা উপরের দিকে উঠতে থাকবে। এরপরে 10 সেকেন্ড সমবেগে যায়, এই কারণে বেগের কোনো পরিবর্তন হবে না এইদিকে। এরপর হচ্ছে সরণ বনাম সময় লেখচিত্র। তোমরা জানো যে, তোমরা যারা এর আগের ভিডিওটি দেখেছিলে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটি দেখেছিলে, তারা জানো যে সমত্বরণে চলমান থাকলে বেগ বনাম সময় লেখচিত্র এরকম হয়। অর্থাৎ প্রথম 10 সেকেন্ড যেহেতু ত্বরণে ছিল, তাহলে বেগ বনাম সময় লেখচিত্র এরকম হবে। এর পরের 10 সেকেন্ড সমবেগে চলেছে আর সমবেগের লেখচিত্র সোজা রেখা হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আরেকটি উদাহরণ দেওয়া আছে। স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে 20 নিউটন বল দেওয়া হয়েছে। বস্তুটির ভর কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, স্থির অবস্থা মানে হচ্ছে ইউ ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 10 সেকেন্ড,
এস ইকুয়াল টু 100 মিটার, এফ ইকুয়াল টু 20 নিউটন। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বের করে নিতে পারি আগে। আমাদেরকে যেহেতু ভর বের করতে হবে, তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। এখানে এফ এর মান দেওয়া আছে কিন্তু এ এর মান দেওয়া নেই, এই কারণে আমরা আগে এর মান বের করে নিব। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, কিন্তু ইউ এখানে কত, ইউ হচ্ছে 0। ইউ 0 হওয়ার কারণে 0-র সাথে টি গুণ করলে 0 হয়ে যাবে এতটুকু অংশ। তাহলে এস ইকুয়াল টু হাফ অফ টি স্কোয়ার। এদিকে যেহেতু 2 ভাগ হয়ে আছে, এস এর সাথে গুণ করে দিলে 2s ইকুয়াল টু এ টি স্কোয়ার। আমাদের যেহেতু লাগবে এ, তাহলে এ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার। এখন যদি মান বসানো হয় 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পাওয়া গেল বস্তুটির ত্বরণ। তাহলে এখন ভর বের করতে হলে এই সূত্র অ্যাপ্লাই করব আমরা, এফ ইকুয়াল টু এম এ। এখানে এম ইকুয়াল টু তাহলে এফ বাই এ। এফ এর মান হচ্ছে 20 আর এর মান হচ্ছে 2। তাহলে যেটা পাওয়া যাবে 10 কেজি, অর্থাৎ বস্তুটির ভর হচ্ছে 10 কেজি। আশা করি বুঝতে পেরেছ। এরপর মহাকর্ষ বল। তোমরা এর আগে দেখেছিলে যে 4টি মৌলিক বলের একটি হচ্ছে মহাকর্ষ বল। আর মহাকর্ষ বল হলো ভরের কারণে দুইটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, তাই হলো মহাকর্ষ বল। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। আর মহাকর্ষ বল এফ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফ হলো দুইটি বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বল, জি হলো মহাকর্ষ ধ্রুবক, m1 হলো প্রথম বস্তুটির ভর, m2 হলো দ্বিতীয় বস্তুটির ভর, আর হলো বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। এই চিত্রে এখানে যদি একটি বস্তু থাকে আর এখানে যদি একটি বস্তু থাকে, এই বস্তুটির ভর হচ্ছে m1, এই বস্তুটির ভর হচ্ছে m2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। সেক্ষেত্রে এফ ইকুয়াল টু হবে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। অর্থাৎ এখানে ভর যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে মহাকর্ষ বলের মান বৃদ্ধি পাবে, কিন্তু দূরত্ব বৃদ্ধি করা হলে মহাকর্ষ বল হ্রাস পাবে। আবার যদি এই দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু পৃথিবী হয়, তাহলে সেই বলটি হয়ে যাবে অভিকর্ষ বল। অভিকর্ষ বল হচ্ছে এক ধরনের মহাকর্ষ বল। তো এখানে যদি আমরা পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরে নেই আর পৃথিবীর উপরে অন্য যে কোনো একটি বস্তুর ভর এম ধরে নেই, তাহলে পৃথিবী এবং ওই বস্তুটির মধ্যবর্তী যে আকর্ষণ বল, অর্থাৎ ওই বস্তুটির উপর অভিকর্ষ বল, তা হবে এফ ইকুয়াল টু জি ইন্টু স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে যদি আমরা পৃথিবী ধরে নেই, পৃথিবীর উপর যদি একটি বস্তু থাকে এখানে, তাহলে পৃথিবী এবং এই বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল হবে এফ, যেখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এম হচ্ছে ওই বস্তুটির ভর এবং আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটির দূরত্ব, এটা হচ্ছে আর। কেন্দ্র থেকে দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, আর হচ্ছে তাহলে পৃথিবীর ব্যাসার্ধ। আর আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। আর এই বস্তুর উপর যদি ত্বরণ সৃষ্টি হয়, যদি এ ত্বরণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এম এ। কিন্তু এখানে যেহেতু অভিকর্ষ বল কাজ করবে, এই কারণে এখানে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে, তাহলে এফ ইকুয়াল টু এম জি। তাহলে এফ আর এদিকের এফ, এই দুইটি সমান। এই দুইটি সমান হওয়ার কারণে আমরা লিখতে পারি জি স্মল এম ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু স্মল এম ইন্টু জি। এখানে যদি আমরা উভয় পক্ষে এম কাটা দেই, তাহলে থাকবে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। আর এম এর মান হচ্ছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, অথবা এটাকে তোমরা চাইলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি লিখতে পারো। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার, অথবা চাইলে তোমরা 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার অথবা 6.4
ইন্টু 10 কিউব কিলোমিটার লিখতে পারো। তাহলে পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের মান যদি আমরা এই সমীকরণে বসাই, সেক্ষেত্রে জি এর মান পাবো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা আগে থেকেই জানো যে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর আগে আমরা দেখেছিলাম এই বস্তুটি পৃথিবীর খুব কাছে অবস্থিত থাকে, কিন্তু এমন যদি হয় যে বস্তুটি পৃথিবী থেকে দূরে অবস্থিত। এদিকে একটি নতুন করে চিত্র আঁকি, তাহলে বুঝতে পারবে। এটা হলো পৃথিবী, এখানে পৃথিবীর কেন্দ্র, আর বস্তুটি অবস্থিত হচ্ছে এখানে। বস্তুটি এখানে অবস্থিত হলে তাহলে কিন্তু পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব শুধু পৃথিবীর ব্যাসার্ধ হবে না, পৃথিবীর ব্যাসার্ধের বাইরেও এদিকে একটি নির্দিষ্ট দূরত্ব রয়েছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় এবং এই দূরত্ব যদি স্মল আর হয়, তাহলে টোটাল দূরত্ব হবে আর প্লাস স্মল আর। সেক্ষেত্রে জি ইকুয়াল টু হবে, আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, আর হচ্ছে দূরত্ব। আর এখানে যেহেতু আর এর মান আর প্লাস স্মল আর হবে, সেক্ষেত্রে আমরা এখানের ক্যাপিটাল আর এর জায়গায় ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা লিখতে পারি। তাহলে জি প্রাইম ইকুয়াল টু লিখবো, যেহেতু জি এর মান চেঞ্জ হবে এই কারণে জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করা সূত্র। আর মাধ্যাকর্ষণ জনিত যে বল তা হলো এফ ইকুয়াল টু এম জি। এটাকে আমরা কোনো বস্তুর ওজনও বলতে পারি। এরপর কপিকল। কপিকলের এই অংশটি অনেকেই ঠিক মতো বুঝতে পারে না। চলো দেখি কিভাবে কপিকলের সাথে যুক্ত বস্তুর ত্বরণ খুব সহজে বের করা যায়। কপিকলের ম্যাথ করতে হলে কিছু জিনিস ধরে নিতে হবে, আর এই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে। আমরা ডান দিকে ধরে নিব প্লাস, ডান দিকে যাই হোক না কেন এটা প্লাস হবে। আর বাম দিকে হচ্ছে মাইনাস ধরবো। এরপর উপরের দিকে প্লাস ধরবো, নিচের দিকে মাইনাস ধরবো। এরপর আরেকটা জিনিস, এটা হলো সুতার টান বল। সব সময় বস্তু হতে বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ এখানে যে বস্তুটি আছে এই বস্তুর সাথে যে সুতা লাগানো আছে এর টান বলটা বস্তু হতে বিপরীত দিকে কাজ করবে, এদিক বরাবর কাজ করবে। আবার এই বস্তুর সাথে যে সুতা লাগানো আছে এই সুতার টান বল বস্তু হতে বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে কাজ করবে। এভাবে হিসাব করতে হবে। এই বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ ভর আছে যা নিচের দিকে কাজ করে, ভরটা হচ্ছে এম জি। আর এই ভর নিচের দিকে কাজ করার কারণে বস্তুটি এভাবে নিচের দিকে পড়ার চেষ্টা করবে। কিন্তু এদিকে যেহেতু একটি বস্তু আছে তাই এই বস্তুটিও উপরের দিকে অর্থাৎ বিপরীত দিকে একটি বল সৃষ্টি করবে। এটাই মূলত টান বল। আর এই দুইটি বলের সমষ্টি হিসেবে আমরা লব্ধি অন্য একটি বল পাবো এবং অন্য একটি ত্বরণ পাবো। অর্থাৎ বস্তুটি অভিকর্ষ ত্বরণে নিচে নামবে না, অন্য একটি ত্বরণে নিচে নামবে। এই বলটি হলো নিচের দিকে যে পরিমাণ বল ক্রিয়া করে তা থেকে উপরের দিকে টান বল বিয়োগ করলে যা পাওয়া যায় তা। তাহলে আমরা এখানে লিখতে পারি এম ভরের বস্তুর ক্ষেত্রে ক্যাপিটাল এম। এটা এই এম ভরের বস্তুতে নিচের দিকে এর ওজন এম জি কাজ করে, এম জি এটা নিচের দিকে কাজ করে। আর আমরা ধরে নিয়েছিলাম নিচের দিকে বলটাকে আমরা নেগেটিভ ধরবো, মাইনাস হবে এখানে, তাহলে এটার আগে মাইনাস হবে। তারপর এর যে টান বল বস্তু থেকে বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ টান বল কাজ করবে উপরের দিকে যেহেতু প্লাস এই কারণে আমরা প্লাস টি ধরে নিব ইকুয়াল টু
এই দুইটা বলের সমষ্টি হিসেবে, অর্থাৎ একটি বল থেকে আরেকটি বল বিয়োগ করলে যে লব্ধি বল পাওয়া যাবে সেই বল হবে এম এ। এ হচ্ছে যে ত্বরণে বস্তুটি নিচের দিকে নামবে। যেহেতু নিচের দিকে নামবে আর নিচের দিকে যেহেতু নেগেটিভ, এই কারণে আমরা এর আগে একটি মাইনাস চিহ্ন নিব। তাহলে এটা হচ্ছে ১ নং সমীকরণ। এরপর স্মল এম ভরের বস্তুর ক্ষেত্রে। স্মল এম ভরের বস্তুর ক্ষেত্রে বস্তুটির টান বল কাজ করে বস্তু থেকে বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে কাজ করে। এদিকে কাজ করলে তাহলে টান বল হবে পজিটিভ। আর সম্পূর্ণ অংশ যেহেতু এভাবে নিচের দিকে পড়বে, তাহলে এর যে ত্বরণ থাকবে ত্বরণটিও কাজ করে সামনের দিকে। টান বল সমান এর ত্বরণ, এর ভর হচ্ছে স্মল এম ইন্টু ত্বরণ হচ্ছে এ। এদিকে যেহেতু পজিটিভ, এদিকে পজিটিভ যেহেতু, এই কারণে আমরা এম এ কে পজিটিভই রাখবো। এটা হচ্ছে ২ নং সমীকরণ। এখন ২ হতে টি এর মান ১ নং এ বসিয়ে পাই। ১ নং এ বসালে মাইনাস এম জি টি ইকুয়াল টু হচ্ছে এম এ, তাহলে প্লাস স্মল এম এ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল এম এ। তাহলে এই ক্যাপিটাল এম এ কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। প্লাস এম এ প্লাস স্মল এম এ। আর এম জি কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটাও প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু স্মল এম জি। এই দুইটা থেকে এ কমন যায়, তাহলে এ কমন নিলে থাকে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম জি। তাহলে এ ইকুয়াল টু হবে ক্যাপিটাল এম জি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটাই হলো বস্তুটির ত্বরণ। আশা করি বুঝতে পেরেছ। এই যে এদিকে বস্তুটির ত্বরণ দেওয়া আছে। এরপর এদিকে ৩টি বস্তু একসাথে কপিকলের সাহায্যে যুক্ত থাকলে যে ত্বরণ সৃষ্টি হয় তা বের করতে বলেছে। এটা আমরা আগেরটার মতোই হিসাব করব, কিন্তু এখানে এই বস্তুর ভর ৫ কেজি দেওয়া আছে। এখানে আমরা ৫ কেজি না লিখে এটাকে M1 ধরবো। এই বস্তুর ভর হচ্ছে M1। আর এখানে যে ১০ কেজি দেওয়া আছে এই বস্তুর ভর আমরা ধরে নিব M2। তাহলে নিচের দিকে কাজ করবে M1G আর এখানে কাজ করবে M2G। আর এখানে অবশ্যই M2 is greater than M1। এখানে যেহেতু ১০ কেজি ছিল আর এখানে যেহেতু ৫ কেজি ছিল, এই কারণে M2 is greater than M1 ধরে নিতে হবে। এটা ধরে নিলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বস্তুটি এভাবে গড়িয়ে পড়তে থাকবে। গড়িয়ে পড়ার কারণ হলো M2 এর ভর M1 এর ভরের চেয়ে বেশি হওয়ার কারণে M2 অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে যেতে থাকবে। আর সম্পূর্ণ অংশ যেহেতু একটি সুতার সাহায্যে আটকানো আছে, তাই এই বস্তুটি এদিকে আগাবে আর M1 বস্তু উপরের দিকে আগাবে। তাহলে M1 বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে M1G, অর্থাৎ এর ওজন কাজ করে নিচের দিকে। তারপর সুতার টান T1 কাজ করে উপরের দিকে। আর এর উপর যে একটি নিট ত্বরণ পাবো আমরা, অর্থাৎ এই দুইটি বল মিলে যে ত্বরণটা পাবো তা হলো এ, অর্থাৎ MA কাজ করে উপরের দিকে। আর M1G আর T এর সমষ্টি হচ্ছে এই নিট ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি মাইনাস M1G। M1G মাইনাস কেন? কারণ M1G কাজ করে নিচের দিকে আর আমরা ধরে নিয়েছি যে নিচের দিকে নেগেটিভ। তাহলে মাইনাস M1G আর প্লাস T1 কাজ করে উপরের দিকে ইকুয়াল টু এর যে লব্ধি ত্বরণ পাওয়া যাবে, লব্ধি ত্বরণ হচ্ছে M1A। M1A যেহেতু উপরের দিকে কাজ করবে এই কারণে এটি পজিটিভ, কারণ উপরের দিকে আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম।
এরপর m2 বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব। m2 বস্তুর ক্ষেত্রে m2g কাজ করে নিচের দিকে, আর উপরের দিকে কাজ করে t2 বল, আর এদিকে কাজ করে a, যে ত্বরণটা ওই ত্বরণ এদিকে নিচের দিকে কাজ করে, কারণ m2 বস্তুর ভর বেশি হওয়ার কারণে ত্বরণ নিচের দিকে কাজ করবে। কারণ m2 বরের বস্তুর ভর m1 বরের বস্তুর ভরের চেয়ে বেশি হওয়ার কারণে সম্পূর্ণ অংশই নিচের দিকে যেতে চাইবে, এই কারণে নিচের দিকে ত্বরণ কাজ করবে। তাহলে m2g কাজ করে নিচের দিকে, এই কারণে -m2g, t2 কাজ করে হচ্ছে উপরের দিকে, অর্থাৎ বস্তু থেকে দূরে কাজ করে, তাহলে t2 হচ্ছে প্লাস, এই দুইটা মিলে হচ্ছে m2a, কিন্তু a কাজ করে নিচের দিকে, তাই এদিকে হবে -m2a। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এরপর এদিকে যে বস্তুটি আছে অর্থাৎ m বরের বস্তুর বেলায় কি হয়? m বরের বস্তুর ক্ষেত্রে m বরের বস্তুতে t1 কাজ করে হচ্ছে এদিকে, t2 কাজ করে এদিকে, আর a কাজ করে বাম দিকে। তাহলে আমরা লিখতে পারি t1 যেহেতু ডান দিকে, এই কারণে t1 প্লাস থাকবে, মাইনাস t2 যেহেতু বাম দিকে, এই কারণে t2 মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু ma। কিন্তু a যেহেতু বিপরীত দিকে কাজ করে, এই কারণে এটার আগে একটি মাইনাস আসবে। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে কি হবে? -m1g প্লাস t1 ইকুয়াল টু m1a, -m2g প্লাস t2 ইকুয়াল টু -m2a। এখন দুটি বিয়োগ করলে এখানে যেহেতু মাইনাস আছে তাই এটি প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি -m1g প্লাস m2g প্লাস t1 মাইনাস t2 ইকুয়াল টু m1a প্লাস m2a। এখানে শুধু বিয়োগ করে দিয়েছি, কিন্তু t1 মাইনাস t2 ইকুয়াল টু হচ্ছে -ma, তাই আমরা এদিকে লিখতে পারি -m1g প্লাস m2g প্লাস t2 মাইনাস t1 হচ্ছে -ma, তাই আমরা এটাকে -ma লিখব, ইকুয়াল টু m1a প্লাস m2a। তাহলে m2g কে আগে লিখব, m2g মাইনাস m1g ইকুয়াল টু ma কে ডান পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে গেলে m1a প্লাস m2a প্লাস ma। তাহলে সাইড চেঞ্জ করে লিখলে এই অংশটুকু থেকে a কমন যায়, a কমন নিলে m1 প্লাস m2 প্লাস m ইকুয়াল টু এই অংশটুকু m2g মাইনাস m1g। এখানে যেহেতু সম্পূর্ণ অংশই এক পাশে থেকে অন্য পাশে নেওয়া হয়েছে, তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ইকুয়াল টু লেখা যায় m2g মাইনাস m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m। এটাই হচ্ছে ত্বরণের সূত্র। আর তোমাদের বইতে যেহেতু 5 কেজি 10 কেজি দেওয়া আছে, তাই তোমরা 5 কেজি 10 কেজি করে হিসাব করলে ত্বরণ পাবে 5g বাই 10 প্লাস 5 প্লাস m। এরপর 3.8 নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রে বলা হয়েছে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে, তখন সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র বোঝার জন্য চলো দেখি একটি রকেট কিভাবে কাজ করে। একটি রকেট যখন চলতে শুরু করে, তখন রকেটের ইঞ্জিন রকেটের জ্বালানিকে পুড়িয়ে
পিছনের দিকে ধাক্কা দিতে থাকে। এই জ্বালানি পিছনের দিকে যে পরিমাণ বলে ধাক্কা দেয়, ঠিক একই পরিমাণ বল রকেট সামনের দিকে ফেরত পায়। এর ফলে রকেট সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তার মানে আমরা বলতে পারি রকেট যে পরিমাণ বলে পিছনের দিকে ধাক্কা দিচ্ছে, ঠিক তার বিপরীত দিকে একই পরিমাণ বল ফেরত পাচ্ছে। ঠিক তেমনি যখন একটি এরোপ্লেন চলতে থাকে, তখন এরোপ্লেনের পাখাগুলো পিছনের দিকে প্রচন্ড জোরে ঘুরতে থাকে, অর্থাৎ পিছনের দিকে প্রচন্ড জোরে বাতাস প্রবাহিত করতে থাকে, অর্থাৎ পিছনের দিকে ধাক্কা দিতে থাকে। ঠিক একই পরিমাণ ধাক্কা বাতাস সামনের দিকে এরোপ্লেনকে ফেরত দেয়। এভাবেই একটি প্লেন সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই দুইটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম, কোনো বস্তু একটি বস্তুকে যে পরিমাণ বল প্রয়োগ করে, সেই বস্তুটি প্রথম বস্তুকে ঠিক একই পরিমাণ বল বিপরীত দিকে প্রয়োগ করে। এটাই হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র। আর নিউটনের গতির তৃতীয় সূত্রকে আমরা লিখতে পারি, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এদিকে ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দেওয়া আছে। তোমরা এর আগে নিউটনের মহাকর্ষ সূত্র দেখেছ, F = gmm/r²। এখানে স্মল m হচ্ছে আপেলের ভর এবং ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবী এবং আপেলের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, তা হলো F = g(m)R²। আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে আপেল পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় আর। আর তোমরা জানো মহাকর্ষ বলে একটি বস্তু আরেকটি বস্তুকে পরস্পর দিকে আকর্ষণ করে, অর্থাৎ পৃথিবী যে বলে আপেলটিকে আকর্ষণ করবে, আপেলটিও ঠিক একই বলে পৃথিবীকে আকর্ষণ করবে। কিন্তু আপেলের ভর কম হওয়ার কারণে আপেলের একটি ত্বরণ থাকবে, আর আপেলের ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। কিন্তু পৃথিবীর ভর অনেক বেশি হওয়ার কারণে পৃথিবীর ত্বরণটা খুবই সামান্য পরিমাণ, অর্থাৎ প্রায় জিরোর কাছাকাছি, নাই বললেই চলে এরকম। এরপর আমরা যখন হাঁটার সময় পিছনের পা দিয়ে মাটিকে পিছনের দিকে আঘাত করি। এর ফলে পৃথিবী আমাদেরকে সামনের দিকে একটি প্রতিক্রিয়া বল দেয়। এই সামনের দিকের প্রতিক্রিয়া বল বিভাজিত হয়ে একটা উপরের দিকে অংশ থাকে, একটা সামনের দিকে অংশ থাকে। উপরের দিকের অংশ আমাদের পা তুলতে সাহায্য করে এবং সামনের দিকে অংশ আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন হাঁটি, আমাদের হাঁটার সময় নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগে। এরপর 3.9 ঘর্ষণ বল। যখন দুইটি অমসৃণ বস্তু পরস্পরের সংস্পর্শে থাকে এবং তাদের একটিকে অথবা দুইটিকে বল প্রয়োগ করা হয়, তখন সেই বলের বিরুদ্ধে তাদের স্পর্শতলে যে বল উৎপন্ন হয় তাই হলো ঘর্ষণ বল। এই লাইনটি শুনতে কঠিন লাগলে চলো দেখি ঘর্ষণ বল কিভাবে কাজ করে। এখানে একটি বস্তু দেওয়া আছে, এর উপর অন্য আরেকটি বস্তু আছে। যখন উপরের বস্তুটিকে সামনের দিকে F পরিমাণ বল প্রয়োগ করা হয়, তখন বস্তুটি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু বস্তু দুটির স্পর্শতল অমসৃণ হওয়ার কারণে বস্তু দুইটির স্পর্শতলে ঘর্ষণ সৃষ্টি হয়, আর এই ঘর্ষণ উপরের বস্তুটিকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হয়, ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করে। খালি চোখে বস্তু দুটিকে দেখলে মসৃণ মনে হতে পারে, কিন্তু আণুবীক্ষণিক ক্ষেত্রে বস্তু দুটি অমসৃণ। এরপরের পৃষ্ঠায় দেখা যাচ্ছে যে বস্তু দুটি সাধারণত মসৃণ দেখা গেলেও আণুবীক্ষণিক ক্ষেত্রে বস্তু দুটি অমসৃণ এবং বস্তু দুটির তলে খাঁজকাটা থাকে, আর এই খাঁজকাটা অংশ একটি আরেকটির অংশে ঢুকে যায় এবং একটি আরেকটিকে স্লাইড করে যেতে বাধা দেয়। এর কারণে মূলত ঘর্ষণ বল সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণকে 3 ভাগে ভাগ করা যায়: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আপত্য ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ হচ্ছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর স্থির থাকে, তখন তাদের মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাই হলো স্থিতি ঘর্ষণ। আর স্থিতি ঘর্ষণের কারণেই আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি। যদি স্থিতি ঘর্ষণ না থাকতো তাহলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। যেমন একটি অনেক পিচ্ছিল মেঝেতে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ সেখানে
ঘর্ষণ কম, আর ঘর্ষণ কম হওয়ার কারণে আমরা পিছলে পড়ে যাব। ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় Fs দ্বারা। Fs ইকুয়াল টু μs ইন্টু ডাব্লিউ। μs হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ, আর ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন। এরপর গতি ঘর্ষণ। গতি ঘর্ষণ হচ্ছে যখন একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে গতিশীল থাকে তখন তাদের স্পর্শতলে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাই হলো গতি ঘর্ষণ। যেমন এই বস্তুটি যদি নিচের বস্তুর তুলনায় গতিশীল থাকতো, গতিশীল থাকার পরেও একটা নির্দিষ্ট সময় পর বস্তুটি থেমে যেত, চিরকাল একই বেগে গতিশীল থাকতো না। এর কারণ হচ্ছে গতীয় ঘর্ষণ বল। গতীয় ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে এবং বস্তুর গতিতে বাধা দেয় এবং বস্তুকে থামিয়ে দেয়। গতি ঘর্ষণ Fk ইকুয়াল টু μk ইন্টু ডাব্লিউ। Fk হচ্ছে গতি ঘর্ষণ, μk হচ্ছে গতি ঘর্ষণ সহগ, আর ডাব্লিউ হচ্ছে বস্তুর ওজন। এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ। যখন একটি বস্তু কোনো একটি ডাল বেয়ে নিচে নামতে থাকে, গড়িয়ে গড়িয়ে নিচে নামতে থাকে, তখন এর মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাই হলো আবর্ত ঘর্ষণ। যেমন এখানে একটি বল দেওয়া আছে, এই বলটি যদি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামতে থাকে তাহলে যে ঘর্ষণ বল সৃষ্টি হবে তাই হলো আবর্ত ঘর্ষণ। এরপর গতির উপর ঘর্ষণের প্রভাব। টায়ারের পৃষ্ঠ। তোমরা জানো যে টায়ারের পৃষ্ঠ অমসৃণ রাখা হয়। অমসৃণ রাখা হয় কারণ হচ্ছে ঘর্ষণ বাড়ানোর জন্য অমসৃণ রাখা হয়। অমসৃণ থাকলে সেক্ষেত্রে টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বাড়বে, এর ফলে গাড়ির চাকা পিছলে যাবে না এবং সহজে ব্রেক করা যাবে। এরপর রাস্তার মসৃণতা। রাস্তা যদি বেশি মসৃণ হয় সেক্ষেত্রে রাস্তা এবং টায়ারের মধ্যে ঘর্ষণ কমে যাবে এবং গাড়ির চাকা পিছলে যেতে থাকবে, ফলে ব্রেক করেও গাড়িকে থামানো যাবে না। তাই রাস্তাকে কম মসৃণ রাখা হয়। গতি নিয়ন্ত্রণ এবং ব্রেকিং বল। আমরা যখন গাড়ি চালাই তখন বিভিন্ন কারণে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা অথবা গাড়ির গতি কমানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ব্রেক চাপি। আর ব্রেক চাপলে গাড়ির ব্রেক শু গাড়ির ভেতরকার চাকটিকে চাপ দেয়, এর ফলে ঘর্ষণ বল সৃষ্টি হয় এবং ঘর্ষণ বলের কারণে গাড়িটি থেমে যায়। এরপর হচ্ছে ঘর্ষণ কমানো। ঘর্ষণ কমানোর উপায়গুলো হলো যে পৃষ্ঠে ঘর্ষণ সৃষ্টি হয় সেই পৃষ্ঠ যত সম্ভব মসৃণ রাখা। মসৃণ পৃষ্ঠে ঘর্ষণ কম হয়। তেল, মোবিল, গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিস্তিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। দুই তলের মাঝখানে লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়, ফলে ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব। গাড়ি, বিমান এবং দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিমলাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। অর্থাৎ গাড়ি, বিমান এবং দ্রুতগামী অন্যান্য যানবাহন যেমন জাহাজ, এগুলো ডিজাইন করা হয় স্ট্রিমলাইন অথবা এরোডাইনামিক শেপে এরকম। এর ফলে যখন এরা বাতাস বা পানিকে কাটিয়ে যেতে থাকে তখন খুব সহজেই বাতাস বা পানি এদেরকে কাটিয়ে যেতে পারে। কিন্তু সামনের অংশ যদি এরকম থাকতো স্ট্রিমলাইন না থেকে, সেক্ষেত্রে বাতাস বা পানি সরাসরি সামনের অংশে এসে ধাক্কা দিত, এর ফলে গাড়ির বেগ কমে যেত। এরপর 5 ঘর্ষণ তলের ক্ষেত্রফল কমানো। এরপর 6 ঘর্ষণরত দুইটি পৃষ্ঠে বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়, কাজে লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যায়। অর্থাৎ বস্তুটিকে যদি এভাবে বল প্রয়োগ করা হয় তাহলে যে পরিমাণ ঘর্ষণ সৃষ্টি হবে তার তুলনায় এইভাবে বল প্রয়োগ করা হলে সেক্ষেত্রে ঘর্ষণ কম হবে। তাই লম্বভাবে যে বল প্রয়োগ হয় লম্বভাবে বল প্রয়োগের অংশ কমানো এবং সামনের দিকে বল প্রয়োগের অংশ বাড়ানো উচিত। এরপর ঘর্ষণ বল বাড়ানোর উপায়গুলো হচ্ছে যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা।
যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা। ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ থেকে বেশি হয়। এখানে বোঝানো হয়েছে গতিশীল অবস্থায় বস্তুর ঘর্ষণ কম থাকে এবং স্থিতিশীল অবস্থায় বস্তুর ঘর্ষণ বেশি থাকে। যেমন একটি গাড়ি গতিশীল থাকলে গাড়িটিকে গতিশীল রাখার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার চেয়ে গাড়িটি স্থির হয়ে গেলে স্থির থেকে গতিশীল করার জন্য তার চেয়ে বেশি বল প্রয়োগ করতে হয়। ঘর্ষণরত তলের মাঝখানে খাঁজ কাটা বা ঢেউ খেলানো, এর ফলে একটি বস্তুর পৃষ্ঠতলে অন্য বস্তু ঢুকে যাবে এবং ঘর্ষণ বৃদ্ধি পাবে। বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, বাতাস বা তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে সেক্ষেত্রে বাধাদানকারী বলও বৃদ্ধি পাবে। বাতাস বা তরলের ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, যেমন এতটুকু পৃষ্ঠদেশ যদি হয়, সামনে থেকে যে পরিমাণ ঘর্ষণ বল বা বাধাদানকারী বল কাজ করবে, পৃষ্ঠদেশ বেশি হলে সেক্ষেত্রে আরো বেশি পরিমাণ বাধাদানকারী বল কাজ করতে পারবে। তারপর হচ্ছে চাকা বা বিয়ারিং সরিয়ে নেওয়া, কারণ চাকা বা বিয়ারিং ঘর্ষণ হ্রাস করে, তাই চাকা বা বিয়ারিং সরিয়ে নিলে ঘর্ষণ বল বৃদ্ধি পাবে। এরপর সর্বশেষ অংশ, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। উপদ্রব মানে হচ্ছে ক্ষতিকারক। যেমন আমরা মাঝে মাঝে শুনি এই এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে, সাপের উপদ্রব বেড়ে গেছে, এই টাইপ কথাবার্তা। অর্থাৎ উপদ্রব মানে হচ্ছে ক্ষতিকারক। ক্ষতিকারক তাহলে প্রয়োজনীয় কিভাবে হয়? ক্ষতিকারক প্রয়োজনীয় হয় এইভাবেই, কারণ ঘর্ষণ যেমন আমাদের ক্ষতিকারক ঠিক তেমনি প্রয়োজন। যেমন ঘর্ষণ বল না থাকলে আমরা হেঁটে যেতে পারতাম না, আমরা হেঁটে যাওয়ার সময় পিছলে পড়ে যেতাম, আবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা পিছলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এটা হচ্ছে ঘর্ষণের প্রয়োজন, কিন্তু ঘর্ষণের কিছু ক্ষতিকারক দিকও আছে। ঘর্ষণ বেশি হলে সেক্ষেত্রে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হয়, আর বেশি পরিমাণ বল প্রয়োগ করতে কোনো একটি গাড়ি বা প্লেন বা জাহাজের বেশি পরিমাণ জ্বালানি প্রয়োজন হয়, এবং ঘর্ষণ বেশি হলে কোনো একটি বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাও অনেক কঠিন। এই কারণে ঘর্ষণকে আমরা ক্ষতিকারক বা উপদ্রব হিসেবে আখ্যায়িত করতে পারি। সবশেষে আমরা বলতে পারি ঘর্ষণ আমাদের ক্ষতিকারক হলেও ঘর্ষণ ছাড়া আমরা চলতেই পারবো না। অর্থাৎ একদিকে ঘর্ষণ ক্ষতিকারক, অন্যদিকে উপকারী। এই কারণে আমরা দুইটার মিশ্রণে বলতে পারি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই অনুশীলনী এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের অনুশীলনী নিয়ে আলোচনা করব।